ইন্টারভিউ দিতে গিয়ে প্রাক্তন প্রেমিকাকে দেখে আমি চমকে উঠলাম। যিনি ইন্টারভিউ নিবেন তিনি আমার প্রাক্তন প্রেমিকা নদী। নদী আমার দিকে এক পলকে তাকিয়ে নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন। আমি আজ 5 বছর পর ওকে দেখলাম, তাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নদী বলল, বসুন মিস্টার তুহিন। আমি আহম্মকের মতো তার দিকে তাকাতে তাকাতে পাশে চেয়ারে বসলাম। তারপর নদী বলল, দেখি আপনার সার্টিফিকেট গুলো। আমি এবার নিজেকে কন্ট্রোল করে বললাম, আমার গ্রাজুয়েশন সম্পর্কে তো সবই তুমি জানো, নতুন করে সার্টিফিকেট দেখে কি করবে। সাথে সাথে সে আমাকে থামিয়ে দিয়ে বলল, দেখুন মিস্টার তুহিন, এটা অফিস, এটা টাইম টেবিল মেশিন নয় যে আপনাকে আজ থেকে 5 বছর পিছিয়ে নিয়ে যাবে। সো আপনি আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন। চাকরিটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে। আমি অবাক হয়ে নদীর কথাগুলো শুনছিলাম। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সার্টিফিকেটের ফাইলটা ওর সামনে দিলাম। সে আমার সার্টিফিকেটগুলো চেক করতে লাগলো, আর আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এই নদী ছিল একসময় আমার প্রাক্তন প্রেমিকা। ওর বাবা মা বেঁচে ছিল না, ভাই ভাবির সংসারে বড় হয়েছে, গরিবের মেয়ে ছিল। অন্যদিকে আমি ছিলাম মোটামুটি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। আমি প্রতিদিন ওর জন্য স্কুলের রাস্তায় অপেক্ষা করতাম। ও আর ওর বান্ধবী রোশনি স্কুল থেকে যাওয়ার পথে আমার সাথে দেখা করত। সেদিনও আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। রোশনি আর নদী কথা বলতে বলতে হেঁটে এসে আমার সামনে দাঁড়ালো। রোশনি আমাদের দুজনকে মুখোমুখি করে দিয়ে বলল, তুহিন ভাই, আমার ডিউটি শেষ, যান। আপনি নদীকে নিয়ে কোন সাগরে ফেলবেন সেটা আপনার ইচ্ছা। আমার মাস্টার্সের রেজাল্ট বের হয়েছে, আমি ভালো রেজাল্ট করেছি, তাই আজ তোমাদের 2 বান্ধবীকে আমি একসাথে ট্রিট দিব। নদী হাসতে হাসতে বলল, কি বলো, তুমি মাস্টার্সে ভালো রেজাল্ট করেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? আমি ছাত্র হিসাবে কোন দিক দিয়ে খারাপ? তুমি ছাত্র হিসাবে খারাপ সেটা আমি বলিনি, কিন্তু তুমি সারা রাত আমার সাথে মোবাইলে কথা বলতে, পরীক্ষার কথা বলে পড়তে বলতে আমার সাথে কথা বললে নাকি তোমার সব পড়া হয়ে যায়। তখন থেকে আমি নিশ্চিত ছিলাম তুমি মাস্টার্সে খারাপ করবে। সাথে সাথে আমি বললাম, ও ম্যাডাম, ব্রিলিয়ান্ট ছাত্রদের বেশি পড়তে হয় না। এই তুহিনের এসএসসিতে গোল্ডেন A+, এইচএসসিতেও A+, এবং মাস্টার্স অনার্সেও গুড রেজাল্ট। সো ট্রোল করার সময় বি কেয়ারফুল। সাথে সাথে রোশনি বলল, তোরা কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি অন্য কোথাও যাবি? আমি কিন্তু বাসায় চলে যাচ্ছি। বলেই সে সেখান থেকে চলে যেতে চাইল। তখন নদী ওর হাত ধরে বলল, তুহিন যেহেতু মাস্টার্সে ভালো রেজাল্ট করেছে, আজকে ট্রিট দিতে চাচ্ছে, তুইও চল না আমাদের সাথে। শেষ পর্যন্ত আমার এবং নদীর রিকোয়েস্টে রোশনি আমাদের সাথে রেস্টুরেন্টে যেতে রাজি হলো। আমরা অত্র এলাকার একটা নামকরা রেস্টুরেন্ট ফাহিম রেড চিলি রেস্টুরেন্টে এসে বসলাম। আজ তোমরা যা খাবে তাই অর্ডার করব। বলো কি খাবে? তুমি ভালো রেজাল্ট করেছো, তাই তুমি চুজ করো কি খাওয়াবে। পাশে বসে রোশনি বলল, আমি রেস্টুরেন্টের খাবারের চাইতে তোমাদের বিয়েটা খেতে পারলে বেশি খুশি হতাম। সাথে সাথে নদী বলল, হ্যাঁ তুহিন, তুমি তো জানো আমি গরিব ঘরের মেয়ে, ভাইয়া রিক্সা চালিয়ে সংসার চালায়। তাছাড়া আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসছে। যে কোনো মুহূর্তে ভাইয়া একটা ডিসিশন নিয়ে ফেলবে। এতদিন তো তুমি বলেছিলে মাস্টার্সটা কমপ্লিট করে বাড়িতে তোমার আমার বিয়ের ব্যাপারে বলবে। কখন বলবে বলে ডিসিশন নিয়েছো? আমি একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, ডোন্ট ওয়ারি মাই সুইট হার্ট, আমি আজকেই মাকে তোমার আমার বিয়ের ব্যাপারে বলবো। সেদিন রাতে ডিনার করার সময় মাকে আমি বলেছিলাম। মা যখন আমার প্লেটে ভাত তুলে দিচ্ছিল তখন আমি মাকে বললাম, মা একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার কি আছে, বল। মা, তুমি আর বাবা তো আমাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছ। হ্যাঁ, তোর বাবা নাকি হজে যাবে, তাই উনি চাচ্ছেন যাওয়ার আগে তোকে বিয়েটা করিয়ে দিতে। তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বল, আমি তোর বাবার সাথে শেয়ার করব। তারপর আমি সেদিন মাকে নদীর কথা বলি। মা অনেক খুশি হয়। মা বলল, ঠিক আছে, আজ রাতে আমি তোর বাবাকে এ ব্যাপারে বলবো। তুমি আমার গুড মা। হয়েছে, এবার খেয়ে নে, তোর বাবার ফিরতে রাত হবে, তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। পরে আমি মায়ের কথা মতো খাওয়া দাওয়া করতে লাগলাম। সেদিন রাতে বাবা খাওয়া দাওয়া করে যখন খাটে ঘুমোতে আসলো তখন মা বলল, তুহিনের রেজাল্ট শিট দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু আমি অবাক হচ্ছি ওর মতো একটা গাধা কিভাবে এত ভালো রেজাল্ট করলো। মা সাথে সাথে ক্রেডিট নিয়ে বলল, আমার ছেলেকে তুমি গাধা বলবে না, ও এসএসসি ও এইচএসসিতেও ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, যে কথাটা তোমাকে বলতে চেয়েছিলাম। মাকে থামিয়ে দিয়ে বাবা বলল, নিশ্চয়ই বলবে ছেলেকে R1 লেভেলের মোটরসাইকেল কিনে দাও। শোনো তুহিনের মা, আমি ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়ে ছেলের লাশের খাটিয়া কাঁধে নিতে পারবো না। মা বলল, তুমি একটু বেশি বোঝো, কে তোমাকে মোটরসাইকেল কিনে দিতে বলেছে? আমি বলছিলাম তুহিন বলল সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। মায়ের মুখের এমন কথা শুনে বাবা বলল, সেটা তো ভালো প্রস্তাব, ওকে বিয়েটা করিয়ে দিয়ে আমার ব্যবসাটা ওর হাতে তুলে দিব। তারপর তুমি আমি দুজনে হজ করতে চলে যাব। মেয়ে থাকে কোথায়? তারপর সেদিনই মা এবং বাবা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় আমার পছন্দের পাত্রী নদীকে দেখতে যাবেন। এর কয়েকদিন পর আমি বাবা মাকে নিয়ে নদীদের বাড়িতে যাই নদীকে দেখার জন্য। বাবা মা ওদের ড্রয়িং রুমে ঢুকেই এদিক ওদিক তাকাতে লাগলেন। কয়েকটা প্লাস্টিকের চেয়ার, সামনে একটা গোল টেবিল, ঘরের দেওয়াল জুড়ে রয়েছে গরিবের ছাপ। যেহেতু নদীর ভাই রিক্সা চালক, তাই তাদের ঘরে কোনো দামি আসবাবপত্র নেই। বাবা মায়ের দিকে তাকালো, মা বাবার দিকে তাকালো। ওনাদের এই চোখাচোখি দেখেই আমি বুঝতে পেরেছি বাবা কিছুটা মর্মাহত। আমাদের
আমাদের সামনে নদীর বড় ভাই সাইফুল ভাই গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, চাচা আপনারা এত বড়লোক মানুষ আমাদের ঘরে এসেছেন, আমি কি দিয়ে আপনাদের আপ্যায়ন করব? বাবা সৌজন্যতাবশত বলল, কোনো কিছু দিয়ে আপ্যায়ন করতে হবে না, তাড়াতাড়ি তোমার বোনকে দেখাও, আমার আবার ব্যবসায়ের কাজে ঢাকায় যেতে হবে। বাবা ব্যবসায়ের কাজে ঢাকা যাওয়ার কথা বলাতেই আমি 100% নিশ্চিত হয়ে গেলাম বাবা কোনো রকম এই ঘর থেকে বের হতে পারলেই বাঁচে। নদীর বড় ভাই বলল, সে কি করে হয় চাচা, গরিবের ঘরে এসেছেন, কিছু মুখে না দিয়ে আমার বোনকে দেখে চলে যাবেন? তোমার চাচা তো বলছেনই ওনার জরুরি কাজে ঢাকায় যেতে হবে, তাড়াতাড়ি তোমার বোনকে নিয়ে এসো। মায়ের এমন কথা শুনে সাইফুল ভাই ওনার স্ত্রী প্রিয়া ভাবিকে ডাকতে লাগলেন, কই গো প্রিয়া, নদীকে নিয়ে এসো। স্বামীর ডাক শুনে ওনার স্ত্রী প্রিয়া ভাবি নদীকে নিয়ে আমাদের সামনে আসলেন। নদী আমাদের উদ্দেশ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মা বলল, ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? মোসাম্মদ হুমায়রা জান্নাত নদী। মা এবার বাবার উদ্দেশ্যে বলল, তোমার কিছু জানার ইচ্ছা থাকলে জিজ্ঞাসা করতে পারো। বাবা বলল, আমার কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা নেই, মেয়ে দেখেছো, এবার তাড়াতাড়ি চলো, আমার আবার ঢাকায় যেতে হবে। আমি বাবা মায়ের এমন আচরণ দেখে বুঝতে পেরেছি বাবা মা এসব সম্বন্ধে রাজি নেই। শেষ পর্যন্ত ওনারা নদীর বড় ভাই সাইফুলের সাথে কিছুক্ষণ কথা বলে সৌজন্যতা দেখিয়ে চলে আসার জন্য উঠে গেল। আমাদের বাসায় এসে ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বাবা বলল, মনে করেছিলাম ছেলেকে লেখাপড়া শিখিয়ে বুদ্ধিমান করেছি, কিন্তু এখন দেখলাম সে হয়েছে একটা বোকার হাড্ডি। বাবার সাথে তাল মিলিয়ে মা বলল, সন্তুহীন সম্পর্ক করতে হয় সমানে সমান, তুই এমন একটা গরিবের মেয়ের সাথে সম্পর্ক করবি সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। যে ঘরে বসার জন্য ভালো কোনো সোফা সেটও নেই, থাকার জন্য ভালো কোনো খাট নেই, বংশমর্যাদা পরিচয় দেবার মতো কোনো কিছুই নেই, সেই ঘরে আমি তো সম্পর্ক কখনোই মেনে নিব না। মায়ের কথা শেষ হতে না হতেই বাবা আবার বলল, আমার বংশমর্যাদা ব্যবসায়িক স্ট্যাটাস কোনো কিছুই ওদের সাথে যায় না। শোনো রাজিয়া, তোমার ছেলেকে এক্ষুনি নিষেধ করে দাও, ও যেন আর ওই মেয়ের দিকে ফিরেও না তাকায়, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বলেই বাবা চলে গেল। পরদিন আমি রাস্তার ধারে অপেক্ষা করছিলাম, তবে সেটা নদীর জন্য নয়, নদীর বান্ধবী রেশমির জন্য। রেশমি স্কুল ছুটির পরে আমার সামনে এসে বলল, তুহিন ভাই, শুনেছি কাল নাকি আপনার বাবা মাকে নদীদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ। রোশনি খুশি হয়ে বলল, বিয়েটা হচ্ছে কখন? আমরা কখন বিয়ে খাবো? আমি আবারও হতাশ কণ্ঠে বললাম, বিয়েটা হচ্ছে না। আমার মুখে এমন কথা শুনে রোশনি চমকে উঠল। তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। আমার সমস্ত কথা শোনার পর রোশনি বলল, নদী এই কথা শোনার পর আমি নিশ্চিত সে করবে। আমি সাথে সাথে রোশনির হাত ধরে বললাম, প্লিজ রোশনি, তুমি যেভাবে হোক নদীকে বিষয়টা বুঝিয়ে বলো। বলেই আমি চলে আসলাম। রাতে কিছুতেই আমার ঘুম আসছিল না, খাটের এপাশ ওপাশ গড়াগড়ি করছিলাম আর মনে মনে নদীর কথা ভাবছিলাম। আমি জানি মেয়েটা অনেক কষ্ট পাবে, গরিবের মেয়ে হতে পারে, কিন্তু তার ভালোবাসায় কোনো গরিবনা ছিল না। সে মন প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসতো। নিশ্চয় রোশনি স্কুল থেকে যাওয়ার পথে ওদের বাড়িতে গিয়ে ওকে বিষয়টা খুলে বলেছে। না জানি কথাটা শুনে মেয়েটা কি করছে। নদীর জন্য মনটা খুব ছটফট করছিল। এমন সময় নদীর কল আসলো। কল করে ও কাঁদতে লাগলো, তুহিন, রোশনি যা বলেছে তা কি সত্যি? তারপর সে কেঁদে কেঁদে নানা কথা বলতে লাগলো। আমি কোনো কথার উত্তর দিতে পারলাম না, কারণ এই ভালোবাসায় ওর চাইতে আমি বেশি অপরাধী। আমি বড় লোকের ছেলে হয়েও ওর মতো গরিব মেয়েকে ভালোবেসেছি, ওকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখিয়েছি, তাই আজ ওর কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। শেষ পর্যন্ত ও আমাকে একটা রিকোয়েস্ট করলো, প্লিজ তুহিন, তুমি কাল একবার আমার সাথে দেখা করো। আমারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি ঢোক গিলে বললাম, তোমার সাথে দেখা করা আমার পক্ষে আর সম্ভব নয়, পারলে আমাকে মাফ করো। সে আবারও কাঁদতে কাঁদতে বলল, প্লিজ তুহিন, তুমি এতটা নির্দয় পাষাণ হয়েও না, কাল শেষবারের মতো আমার সাথে একবার দেখা করো। শেষ পর্যন্ত তার অনেক জোরাজুরিতে আমি তার সাথে শেষবারের মতো দেখা করার জন্য রাজি হলাম। আমি যথারীতি সেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম রেশমি এবং নদী দুজনেই স্কুল ড্রেস পরে স্কুল ছুটির পর আমার দিকে আসছে। সত্যি কথা বলতে নদীকে আমিও ভালোবাসি, কিন্তু বাবার কথার উপর উচ্চবাক্য করার ক্ষমতা আমার নেই। নদী আমার কাছাকাছি আসতেই নিজেকে আর ধরে রাখতে পারলো না। তুহিন বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। নদী কাঁদতে কাঁদতে বলল, তুহিন, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারো না। আমাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তুমি চলে যেতে পারো না। প্লিজ তুহিন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ নদী, তুমি আমার বিষয়টা একবার বোঝার চেষ্টা করো। নদী আবারও কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া এই পৃথিবীর কিছুই বুঝতে চাই না। বলো তুহিন, বলো, আমি গরিবের মেয়ে, সেটা কি আমার অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। পারলে তুমি আমাকে ক্ষমা করো। বলেই যখন আমি চলে আসতে চেয়েছিলাম তখন নদী আবার আমাকে টান দিয়ে জড়িয়ে ধরে। রাস্তার মধ্যে এমন একটা পরিস্থিতি দেখে আমি ইতস্ত বোধ করলাম। একসময় কাঁদতে কাঁদতে নদী সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে যায়। রোশনি এসে নদীর মাথা কোলে নিয়ে বসে পড়ে, কিন্তু সেদিন আমি পাষণ্ডের মতো চলে এসেছিলাম। একবারও পেছন ফিরে নদীর দিকে তাকাইনি। একদিন আমি যাকে গরিবের মেয়ে বলে বাবা মায়ের কথা মতো অবহেলা করেছিলাম, আজ আমি এসেছি তারই অফিসে চাকরি করার জন্য। নদী আমার সমস্ত ফাইলগুলো চেক করা শেষ করে বলল, আপনি তো অনেক বড় লোকের
ছেলে, শুনেছি বিয়ের পরে আপনি নাকি বাবার ব্যবসার হাল ধরেছিলেন, তাহলে আজ চাকরি করতে আমার কোম্পানিতে কেন? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লাম। নিয়তি কখন মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না। আমার বিয়ের পর বাবা ওনার ব্যবসার সমস্ত দায়িত্ব আমার কাঁধে তুলে দেয়। এর বছর যেতে না যেতেই বাবা মারা যায়। ব্যবসার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, তাই ব্যবসায় আমি প্রচুর লস খাই। বিশেষ করে ব্যাংকের লোন শোধ করতে না পেরে আমার ব্যবসা, জায়গা জমি সব ব্যাংক ক্রোক করে। আর আজ আমি আপনার এখানে এসেছি চাকরির জন্য। এমন সময় দেখলাম একজন হ্যান্ডসাম পুরুষ এসে অফিসে ঢুকলেন। নদী তাকে দেখে বসা থেকে উঠে আমার সামনে জড়িয়ে ধরলো আর বলল, তুমি আসতে এতক্ষণ দেরি করলে কেন জান? আমার সামনে আমার প্রাক্তন প্রেমিকা যখন একটা পুরুষকে এভাবে জড়িয়ে ধরলো, তখন বিশ্বাস করবেন না, আমার বুকের ভেতরের পাঁজরগুলো যেন দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল। যদিও বা এখন আমি আরেকজনের স্বামী, তবুও এই প্রথম অনুভব করলাম নদীর প্রতি আমার ভালোবাসাটা এখনো তরতাজা রয়ে গেছে। নদী তার উদ্দেশ্যে বলল, তুমি আসতে আসতে আমি অনেকজনের ইন্টারভিউ নিয়ে ফেলেছি, এখন ওনার ইন্টারভিউ নিচ্ছিলাম। এখন তুমি ইচ্ছা করলে ওনার ইন্টারভিউ নিতে পারো। ওই ভদ্রলোক বলল, সরি জান, আমি এখন ওনাদের ইন্টারভিউ নিতে পারবো না। আমাদের সুইজারল্যান্ডের ক্লায়েন্ট মিস্টার প্রপাত্তা হোটেল শেরাটনে আমার জন্য ওয়েট করছে। তুমি আর যে কজন আছে সবার ইন্টারভিউ শেষ করে হোটেল শেরাটনে চলে এসো, আমরা ওখানে একসাথে লাঞ্চ করব। বলেই উনি চলে গেল। নদী আবারও যথাস্থানে এসে বসলো। তারপর আমার উদ্দেশ্যে বলল, কিছু মনে করবেন না মিস্টার তুহিন, উনি আমার হাজবেন্ড বাবু চৌধুরী, যিনি এই প্রতিষ্ঠানের মালিক। আপনার সার্টিফিকেট আমি দেখেছি, আপনাকে কোশ্চেন করার মতো কোনো কিছুই আমার দরকার নেই। আপনি চলে যান। আমাদের অফিস থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার চাকরি হচ্ছে কিনা সেটা আপনাকে জানানো হবে। আমি শেষ পর্যন্ত বসা থেকে উঠতে উঠতে বললাম, চাকরিটা আমার খুব দরকার, যদি পসিবল হয় তাহলে একটু ভেবে দেখবেন। বলেই আমি অফিস থেকে বের হয়ে চলে আসলাম। ইন্টারভিউ দিয়ে বাসায় ফেরার সময় 1 কেজি চাউল, 3টে ডিম ও আধা কেজি আলু নিয়ে বাসার সামনে এসে কলিং বেল টিপতেই মা এসে দরজা খুলে দিলেন। মা অসুস্থ মানুষ, কোমরে ব্যথা। কয়েকদিন ধরে মাকে ডাক্তার দেখাবো বলেও দেখাতে পারছি না, কারণ পকেটে টাকা পয়সা নেই। মা প্রশ্ন করলো, তোর চাকরিটা কি হয়েছে বাবা? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লাম, মা মাত্র ইন্টারভিউ দিয়েছি, চাকরি হওয়া না হওয়া সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার। মা হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলল, কি এনেছিস? ডিম, আলু আর চাল। ডিমের কথা শুনে মায়ের মনটা ভেঙে গেল। মন খারাপ করে বলল, ডিম আলু খেয়ে আর কয়দিন, মরে গেলেই বেঁচে যেতাম। বলেই মা চোখের পানি মুছতে মুছতে সামনে থেকে চলে গেল। আমি বাজার সদাই নিয়ে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরের থালা বাসন পরিষ্কার করছিল আমার স্ত্রী রোশনি। আমাকে দেখে কাছে এসে বলল, চাকরিটা কি হবে? জানি না, ইন্টারভিউ দিয়ে এসেছি, বাকিটা আল্লাহর হাতে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমার এমন কথা শুনে আমার স্ত্রীর মনটা ভেঙে গেল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য অনেক বেশি পেইন দিচ্ছে, সকাল বিকাল 2 বার করে আসে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, যদি দেখি চাকরি হচ্ছে না তাহলে ভ্যানে করে কাঁচা বাজার নিয়ে বের হব। কাঁচা বাজার নিয়ে যে বের হবে সেই পুঁজি কই, একটা ব্যবস্থা হবে। বলেই বাজারের ব্যাগটা তার হাতে দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী শুয়ে আছি। আমার চোখে ভাসছে অতীতে নদীর সাথে আমার সম্পর্কের দৃশ্যগুলি। আজ দীর্ঘ 5 বছর পর তার সাথে দেখা, অথচ 5 বছর আগে নদী ছিল গরিবের মেয়ে আর আমি ছিলাম পয়সাওয়ালার ছেলে। ধনী গরিবের ব্যবধানে আমার আর নদীর বিয়েটা হলো না, অথচ আজ নদী যে অফিসের মালিক, সেই অফিসে গেলাম চাকরির ইন্টারভিউ দিতে। জানি নদী আমাকে চাকরিটা দিবে না, কারণ 5 বছর আগে তাকে আমি যে কষ্ট দিয়েছি সে কথা নিশ্চয় নদী ভুলে যায়নি। সেদিন গরিবের মেয়ে ছিল বলে আমি তার আর আমার ভালোবাসা অ্যাভয়েড করে অন্য মেয়েকে বিয়ে করেছি, সে কথা নিশ্চয় নদী এখনো ভোলেনি। তাই চাকরিটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এমন সময় আমাকে অবাক করে দিয়ে একটা মোবাইলে কল আসলো। মোবাইলটা হাতে নিতেই দেখলাম নদীর সেই নাম্বার, যে নাম্বার দিয়ে নদী আমার সাথে মোবাইলে কথা বলতো। 5 বছর আগে সেই নাম্বার দেখে আমি চমকে উঠলাম। হ্যালো ভিউয়ার্স, মানুষের জীবনটা এমনই, আজকে যে রাজা কালকে সে ফকির। নদী গরিবের মেয়ে বলে তুহিন তাকে অ্যাভয়েড করেছিল, অথচ আজ ভাগ্যের নির্মম পরিহাসে তুহিন গেল নদীর অফিসে চাকরির ইন্টারভিউ দিতে। আমাদের এই গল্পটি এখানে শেষ নয়। আপনারা যদি উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। আপনাদের প্রচুর কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।